হ্যালো ফ্রেন্ডস, অল আর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজ আমি লর্ড টেনিসনের ইউলিসিস কবিতাটি আলোচনা করছি। লর্ড টেনিসন এই ইউলিসিস কবিতাটি একটি ড্রামাটিক মনোলগের মাধ্যমে লিখেছিলেন, কারণ এখানে ইউলিসিসের মাধ্যমে তার মনের যে ইচ্ছা এবং জীবনের যে ফিলোসফি সেটা তিনি প্রকাশ করেছেন। ইউলিসিস ছিলেন একজন ইথাকার একটা ব্যারেন এবং রকি আইল্যান্ডের রাজা। ব্যারেন রকি আইল্যান্ড ইথাকার সেখানকার রাজা ছিলেন, যেটা গ্রিসের একেবারে পশ্চিম উপকূলে অবস্থিত। এবং ইউলিসিস ট্রোজানের যুদ্ধে 10 বছর অতিবাহিত করেছিলেন হেলেনকে নিয়ে যে যুদ্ধ বেঁধেছিল। এবং সেখানে ইউলিসিসের যে এক কৌশল তিনি আবিষ্কার করেছিলেন, যে উডেন হর্স, যেটাকে মানে সম্বল করে পরবর্তীকালে গ্রিসেরা যুদ্ধে জয়লাভ করেছিল। তো সেই যুদ্ধে তিনি 10টি বছর অতিবাহিত করেছিলেন। এরপরে একটি পেরিলাস অ্যাডভেঞ্চারে তিনি গিয়েছিলেন, বলা যেতে পারে এ সিরিজ অফ পেরিলাস অ্যাডভেঞ্চার তিনি গিয়েছিলেন, এবং গিয়ে তিনি আরও 10 বছর অতিক্রম করেছিলেন। এরপর এই 20 বছর পরে তিনি তার নেটিভ ল্যান্ড ইথাকাতে ফিরে এসেছিলেন, আর তার ওয়াইফ পেনেলফ এই 20টা বছর তার জন্য অপেক্ষা করছিল। এটা কিন্তু হোমারের ইলিয়াড এবং ওডিসি মহাকাব্যে লেখা আছে। কিন্তু এখানে ফ্রেশ অ্যাডভেঞ্চার হিসেবে টেনিসন বলছেন যে এটা কিন্তু সেই ইউলিসিসের সেই হোমারের থেকে নেওয়া নয়। তিনি হোমারকে ফলো করে এটা নেননি, তিনি এই হিন্টস পেয়েছিলেন কার থেকে না, দান্তের থেকে। দান্তের ইনফার্নো ক্যান্টো নম্বর 26 থেকে তিনি এটা পেয়েছিলেন। এখানে ফ্রেন্ডস আমরা প্রায় সময় ভুল করে থাকি, আমরা বলে থাকি যেটা হোমারের থেকে নেওয়া, কিন্তু নয়। টেনিসন যে হিন্টস পেয়েছিলেন সেটা কিন্তু তিনি দান্তের ইনফার্নো ক্যান্টো নম্বর 26 থেকে পেয়েছিলেন, এটা তোমরা মনে রাখবে। সেখানে ইউলিসিস হচ্ছেন একজন জ্ঞান অন্বেষক, যে তার সঙ্গীদের নিয়ে বেরিয়ে পড়েছেন, এবং তার এই সমস্ত যে ডোমেস্টিক লার্নিং, সেই ডোমেস্টিক লার্নিংয়ের উপরে ওভার পাওয়ার করেছে কি না, তার অ্যাকোয়ারিং নলেজ অ্যান্ড উইশ টু ট্রাভেল, এ ট্রাভেলিং বা অ্যাকোয়ারিং নলেজ, নিউ নলেজ, এইগুলো কিন্তু তার ওই যে বলা হচ্ছে ডোমেস্টিক লার্নিং, সেই ডোমেস্টিক লার্নিংয়ের উপর ওভার পাওয়ার করেছে। এবং এখানে তার পুত্র টেলিমিকাসকে তিনি তার সমস্ত রাজ্যের দায়িত্ব অর্পণ করে তিনি চলে গেছেন, এবং তিনি সেইখানে পৌঁছে গেছেন একেবারে পশ্চিম প্রান্তে, যেখানে হারকিউলিস পাথরের উপরে লিখেছিলেন, বিয়ন্ড দিস বাউন্ড লেট নো ম্যান বেন্ড হিজ মাস্ট। এখানে ইউলিসিস কিন্তু তার সঙ্গীদের নিয়ে এর থেকেও আরও অনেক দূরে তিনি গিয়েছিলেন। আর এই বক্তব্যটি হচ্ছে এই কবিতার প্রধান অকেশন বলা যেতে পারে। তো চলো কবিতাটি শুরু করা যাক। শুরু করার আগে বলবো, এই ভিডিওর আই বাটনে অন্যান্য ভিডিও লিঙ্ক দেওয়া আছে, প্লিজ ক্লিক অ্যান্ড ওয়াচ। ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং বাই দিস স্টিল হার্থ অ্যামং দিস ব্যারেন ক্রাক্স ম্যাচড উইথ অ্যান এজড ওয়াইফ আই মেট অ্যান্ড ডোল unequal loss unto a savage race that hoard and slave and fade and know not me. Little profits means unprofitable, এখানে অপ্রয়োজনীয়। একজন অলস রাজা, অ্যান আইডল কিং, বাই দিস স্টিল হার্থ মানে শান্ত গার্হস্থ্য জীবন, অ্যামং দিস ব্যারেন ক্রাক, ব্যারেন মানে অনুর্বর, ক্রাক্স মানে এখানে পাহাড়, রক্স অনুর্বর পাহাড়, ম্যাচড উইথ অ্যান এজড ওয়াইফ, ম্যাচড মানে এখানে বলা হচ্ছে অ্যাডপ্টেড, মানিয়ে নেওয়া, এজড ওয়াইফ একজন বয়স্ক মহিলা, স্ত্রী। আই মেট অ্যান্ড ডোল, মেট অ্যান্ড ডোল কথার মানে হলো মেজার অ্যান্ড ডিস্ট্রিবিউট, নির্ধারণ করা এবং সেটা বন্টন করা। এখানে ইউলিসিস বলছে যে বৃদ্ধ স্ত্রীর সাথে একটা অনুর্বর দ্বীপের শাসন পরিচালনা করা বা রাজত্ব করা আমার পক্ষে সম্ভব নয়। ইউলিসিস এখানে বলছে আমি একজন অলস রাজা হয়ে এইভাবে এই দ্বীপে আমি শাসন পরিচালনা করতে পারি না, এই অনুর্বর দ্বীপে। এবং এখানে এই অসম আইন যেটা এখানকার বর্বর জাতিদের মধ্যে বণ্টিত হয়েছে, আমি করেছি। যে জাতি শুধুমাত্র হোড মানে সঞ্চয় করে, ঘুমিয়ে এবং খেয়েই বেঁচে থাকে, এবং তারা আমাকে চেনে না, আমাকে জানে না, নো নট মি, তারা আমাকে জানে না। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, ইউলিসিস বলছেন আমি এই ভ্রমণ থেকে বিশ্রাম নিতে পারবো না,
আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। এখানে সেই বিখ্যাত লাইন যে আমি জীবনের যে পানপাত্র আছে, এখানে জীবনরূপ পানপাত্রের কথা বলেছেন, সেই জীবনের পানপাত্রের শেষ বিন্দু পর্যন্ত পান করতে চাই, এখানে ইউলিসিসের কথা বলেছেন। অর্থাৎ এখানে উনি বলেছেন যে আই উইল এনজয় লাইফ জাস্ট অ্যাজ ওয়ান এনজয়স এ কাপ অফ ওয়াইন। অর্থাৎ একটা কাপে যখন ওয়াইন থাকে তো একজন যিনি পান করছেন সেই কাপের ওয়াইনের শেষ বিন্দুটুকুও তিনি পান করতে চান, করে আনন্দ উপভোগ করতে চান। তেমনিভাবে ইউলিসিসও জীবনের থেকে সমস্ত আনন্দ তিনি এখানে উপভোগ করতে চান। এবং এখানে লিজ কথার মানে হলো ড্রেক্স। এই লিজ কথার মানে হলো ড্রেক্স, অর্থাৎ তলানি বা সেডিমেন্ট যেটা আছে। জীবনে ভালো এবং খারাপের সমন্বয়ে যে জীবন গঠিত হয়, সেই ভালো খারাপ সমস্ত আনন্দ, তার যে গুড সাইড ব্যাড সাইড সমস্ত আনন্দ তিনি উপভোগ করতে চান, ফুললি উপভোগ করতে চান। অল টাইম আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, have suffered greatly both with those that loved me and alone. On shore and when through scouring drifts the rainy heights vex the dim sea, I am became a name. অর্থাৎ ইউলিসিস বলছেন সর্বসময়ে আমি প্রচুর পরিমাণে আনন্দ উপভোগ করেছি এবং প্রচুর কষ্টও আমি উপভোগ করেছি। কাদের সঙ্গে? যারা আমার সঙ্গে ছিল, অর্থাৎ যে সমস্ত তার যে ফ্রেন্ডস, তার যে সহকর্মীরা ছিল, তারা যাকে ভালোবাসত। আবার কখনো কখনো তিনি একা। কোথায় উপভোগ করেছেন? তিনি বলছেন উপকূলে, বা কখনো কখনো সেই ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমুদ্রে। অর্থাৎ এখানে স্কুডিং কথাটির মানে হলো যে ড্রাইভিং রেন ক্লাউডস, অর্থাৎ বৃষ্টি আনয়নকারী যে মেঘরাশি সেটাকে বলা হচ্ছে। আর রেনি হাইটস কথার মানে হলো, রেনি হাইটস কথাটির মানে হলো দ্য কনস্টেলেশন অফ 7 স্টার্স, এই 7টা তারার সমন্বয়ে গঠিত যে একটা নক্ষত্রপুঞ্জ। এবং এদের উদয় অস্তের মাধ্যমে এটা মনে করা হয় যে ঝড় এবং বৃষ্টি আগমন হতে চলেছে। তো এই ঝড় এবং বৃষ্টির আগমন হতে চলেছে। এখানে ভেক্স দ্য ডিম সি, এখানে বলছে যে এদেরকে এক কথায় বলা হয় রোহিণী নক্ষত্র। এই রোহিণী নক্ষত্রের প্রভাবে সমুদ্র উত্তেজিত হয়ে পড়েছে। সেই উত্তেজিত উত্তাল সমুদ্রে এখানে ইউলিসিস সেই উত্তাল সমুদ্রের যে কষ্ট বা যন্ত্রণা সেটাও তিনি কিন্তু ভোগ করেছেন। আই অ্যাম বিকেম এ নেম, অর্থাৎ এখানে ইউলিসিস বলছেন আমি এক রূপকথার নায়কে পরিণত হয়েছি, আমি একটি লেজেন্ডে পরিণত হয়েছি। নেক্সট, ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন সিটিজ অফ মেইন অ্যান্ড ম্যানার্স ক্লাইমেটস কাউন্সিলস গভর্নমেন্টস মাইসেলফ নট লিস্ট বাট অনার্ড অফ দেম অল। তিনি বলছেন সর্বদাই আমি ক্ষুধার্ত হৃদয়ে আমি সর্বদাই ঘুরে বেরিয়েছি। অর্থাৎ এখানে ইউলিসিস হৃদয় ক্ষুধার্ত কেন? অ্যাকোয়ারিং ফর নলেজ অ্যান্ড নো দ্য আননোন সি দ্য আনসিন, অজানাকে জানা অদেখাকে দেখার জন্য যে তার হৃদয়ের যে হাংরি, যে ক্ষুধা, হাঙ্গার, সেটাকে তিনি এখানে বর্ণনা করেছেন। তাই বলছেন যে আমি সর্বদাই হাংরি হৃদয়ে এইভাবে ভ্রমণ করার জন্য অনেক কিছু দেখেছি, অনেক কিছু জেনেছি। শহরের মানুষ এবং তাদের রীতিনীতি, জলবায়ু, সেখানকার কাউন্সিলস, সভাসদবর্গ, সরকার, অনেক কিছু দেখেছি। অনেক দেশের অনেক কিছু আমি অবজার্ভ করেছি। কিন্তু মিসেলফ নট লিস্ট, তাদের মধ্যে কেউই আমাকে অপমান করেনি। বাট অনার্ড অফ দেম অল, সবাই আমাকে সম্মান করেছে। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই পিয়ার্স, আমার সঙ্গীদের সঙ্গে আমি যুদ্ধক্ষেত্রের আনন্দ উপভোগ করেছি। ফার অন দ্য রিঙ্গিং প্লেইনস অফ উইন্ডি ট্রয়, সেই বার্তাবহ ট্রয়ের যে সমতল ভূমিতে যুদ্ধের দামামার শব্দ, সেই যুদ্ধের দামামার শব্দ সেটাও আমি কিন্তু উপভোগ করেছি। আই অ্যাম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট, আমি যা কিছু দেখেছি, যা কিছু আমি
পর্যবেক্ষণ করেছি, এই সব কিছুর একটি অংশ হিসাবে আমি আজ এখানে দণ্ডায়মান। Yet all experience is an arc where through glimpse that unraveled world whose margin fades forever and forever when I move. কিন্তু ইউলিসিস বলছেন যে তার এই সমস্ত অভিজ্ঞতা যা তিনি এতদিন ধরে অর্জন করেছেন বা জ্ঞান তিনি অর্জন করেছেন, সেই সমস্ত জ্ঞানগুলো একটি আর্কের মতো, একটি খিলান বা গম্বুজের মতো তার সামনে এক যেন বড় প্রাচীর তৈরি করে রয়েছে, এবং সেই প্রাচীরের মধ্য থেকে তিনি দূরে প্রতিভাত হতে দেখছেন সেই অজানা অপ্রকাশিত একটি জগৎ, যার প্রান্ত যেন আরও দূরে গিয়ে সেখানে বিলীন হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যখন একটা প্রান্ত থেকে আর একটা প্রান্তর দিকে লক্ষ্য করি তখন মনে হয় আকাশ ওখানে গিয়ে মিলে গেছে, এবং সেইখানে যাওয়ার পরে মনে হয় আরও দূরে গিয়ে আকাশ মিলে গেছে। অর্থাৎ ইউলিসিস বলছেন জ্ঞান অসীম, এই জ্ঞানের কোনো সীমা নেই, জ্ঞান অ্যাকোয়ার করার কোনো শেষ নেই। তাই এখানে একটি আর্কের মতো তার সামনে কিন্তু এখানে এই জ্ঞানের যে মার্জিন সেটা দেখা দিয়েছে, এবং সেটা প্রতিনিয়ত মনে হচ্ছে যেন ফেড হয়ে যাচ্ছে, এবং যত তার কাছে যাচ্ছেন আবার দূরে তার সামনে নতুন দিগন্ত খুলে যাচ্ছে। হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক এন এন্ড। এখানে ইউলিসিস বলছেন কতটা বোকার মতো কাজ করা হবে থেমে যাওয়া, অর্থাৎ আমি থেমে গিয়ে বোকার মতো কাজ করব। টু মেক অ্যান এন্ড, আমি একেবারে সব কিছু শেষ করে দেবো যদি আমি থেমে যাই। ইউলিসিস বলছেন যে থেমে যাওয়াটা তার কাছে বোকামো, এবং যদি তিনি থেমে যান, সব কিছু শেষ করে দেন, তাহলে একেবারে বোকার মতো কাজ করা হবে। টু রাস্ট আনবার্নিশড নট টু শাইন ইন ইউজ, অর্থাৎ এখানে দারুণ একটি অ্যালিগরি ব্যবহার তিনি করেছেন। এখানে বলেছেন যে তরবারি কি হয় না, ব্যবহারে উজ্জ্বল হয়ে ওঠে, কিন্তু অব্যবহারে এটা কিন্তু মরিচা ধরে যায়। টু রাস্ট আনবার্নিশড, অব্যবহার জনিত কারণে বা ব্যবহার না করলে তরবারিও কি হয়ে যায়, মরিচা পড়ে যায়। অ্যান্ড নট টু শাইন ইন ইউজ, এবং ব্যবহার করলে কিন্তু সেটা আবার উজ্জ্বল হয়ে যায়, ব্যবহার না করলে কিন্তু সেটা উজ্জ্বল হয় না। তাই এখানে ইউলিসিস বলেছেন আমার পক্ষে থেমে থাকা সম্ভব নয়, অভিযান শেষ করাও বিরক্তিকর আমার কাছে। যেমন ধারালো উজ্জ্বল তরবারি অব্যবহারে মরচে ধরে যায়, এখানে তিনি বলেছেন, আর ব্যবহার করলে সেটা কিন্তু চকচকে হয়ে ওঠে। অ্যাজ দো টু ব্রিথ ওয়ার লাইফ, এখানে ইউলিসিস বলছেন শুধু কি বেঁচে থাকা বা নিঃশ্বাস নেওয়াটাই জীবন, এটা জীবন নয় তার কাছে। এখানে ইউলিসিসের মনে হয়েছে শুধু বেঁচে থাকাটাই জীবন নয়। লাইফ পাইলড ওয়ান লাইফ ওয়ার অল টু লিটল, ইউলিসিস বলছেন যদি অনেকগুলো জীবনকে একত্রিত করা হয় তাহলে সেটাও কিন্তু কম সময়। অ্যান্ড অফ অন টু মি লিটিল রিভেন্স, আর এইগুলোর মধ্যে একটি মাত্র জীবন আমি পেয়েছি যার অল্প দিন বা অল্প সময় বাকি আছে। বাট এভরি আওয়ার ইজ সেভড ফ্রম দ্য ইটার্নাল সাইলেন্স, ইটার্নাল সাইলেন্স মিনস ডেথ, এবং প্রতিটা মুহূর্তে আমরা মৃত্যুর দিকে ক্রমাগত এগিয়ে যাচ্ছি। সামথিং মোর এ ব্রিঙ্গার অফ নিউ থিংস, নতুন নতুন জিনিস আবিষ্কার করার বা বহন করে নিয়ে আসা নতুন নতুন জিনিস এখনও অনেক সময় আছে। অ্যান্ড ভাইলিটয়ার, এখানে ভাইলিটয়ার কথাটির মানে হচ্ছে তিনি বলছেন ইট উড বি বেস্ট অ্যান্ড রেস্ট থিং, অর্থাৎ এটা একেবারে নিম্নমানের এবং জঘন্য মানের কাজ হবে। ফর সাম 3 sons টু স্টোর অ্যান্ড হোল্ড মাই সেলফ, এখানে ইউলিসিস বলছেন যে মাত্র তিনি 3টি বছর তার কাছে আছে এবং 3টি বছর তিনি বাঁচবেন, এবং এই 3টি বছরই তার কাছে সঞ্চিত আছে। অ্যান্ড দিস গ্রে স্পিড ইয়ার্নিং মানে লঙ্গিং ফর ইন ডিজায়ার টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, এবং এই গ্রে স্পিড মানে ওল্ড স্পিডের কথা বলা হচ্ছে, তার এই বৃদ্ধ বয়সের কথা বলা হচ্ছে। এই বৃদ্ধ বয়সে তিনি প্রত্যাশা করছেন জ্ঞান অন্বেষণ করার জন্য। কীরকম, লাইক এ সিঙ্কিং স্টার, সিঙ্কিং স্টার মানে এখানে সেটিং সান ইন দ্য ওয়েস্টার্ন স্কাই, পশ্চিম দিগন্তে অস্তয়মান সূর্যের মতো তিনি জ্ঞান অন্বেষণ করার চেষ্টা করছেন। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, তিনি কেমন জ্ঞান অন্বেষণ করার চেষ্টা করছেন, যে একেবারে যেটা
সমস্ত সীমানা পেরিয়ে, মানুষের চিন্তার সমস্ত সীমানা পেরিয়ে অনেক দূরে আরও অনেক দূরে পর্যন্ত তিনি সেই জ্ঞান অন্বেষণ করতে চাইছেন। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত। এরপরে সেকেন্ড পার্টে আমরা কবিতাটি শেষ করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।